বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এস.এম. মহসিন আলী, প্রভাষক, গণিত, নলতা হোসেনি মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আমার মোবাইল নাম্বার 01911028140। আর ইমেল নাম্বার smali529612@gmail.com। প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 4th অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হলো আজকে বৃত্ত। তো প্রথমে আমরা জানি যে বৃত্ত কি, বৃত্তটা কি সেটা আমরা আগে জানি। তাহলে বৃত্তটা কি? কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বা ধ্রুবক দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চারপথ গঠন করে। এই সঞ্চারপথটিকে আমরা কি বলি? বৃত্ত। তাহলে আমরা দেখি যে কি বলেছি। আলোচ্য বিষয় হলো আমাদের বৃত্ত। তো আমরা কি বলেছি যে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা সমান দূরত্ব, এই জায়গা থেকে যদি একটু দূরত্ব হয়, এই দূরত্ব সমান দূরত্ব বা এই ধ্রুবক দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটুকু বজায় রেখে কোনো একটা এই বিন্দুর সঞ্চার পথ মানে চলার পথ, এই চলার পথ, চলমান বিন্দুর চলার পথ কি করে? যে এই চলার পথটাকে আমরা কি বলছি? তাহলে বৃত্ত। তাহলে আমাদের কি হলো? এটা হলো একটা বৃত্ত। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে চলার পথ, এটাকে আমরা কি বলেছি? বৃত্ত। সঞ্চার পথটাকে আমরা বলেছি বৃত্ত। এই জায়গা থেকে এটা কিন্তু আবার পরিধি। তাহলে পরিধি কোনটাকে বলবো আর বৃত্ত কোনটাকে বলবো? পরিধি বলবো আমরা যদি আমরা এই জায়গা থেকে একবার ঘুরে আসলে পরে তার দূরত্ব, তার দৈর্ঘ্যটা যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা হবে পরিধি। আর এর চলার পথ আমার কাছে চলতে থাকবে, যদি বারবার চলতে থাকে কিংবা একবারই চলে এসে পূরণ করলো তাহলে আমরা তাদেরকে কি বলবো? এই চলার পথটাকে আমরা বলবো বৃত্ত। আর এই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো কেন্দ্র। আর এই যে নির্দিষ্ট দূরত্ব বা সমান দূরত্ব বা ধ্রুবক দূরত্ব, যেটাই নাম বলি না কেন আমরা, এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এখন আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা সমীকরণ নির্ণয় করব। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখানে একটা অক্ষ দিই, এটা হলো মূল বিন্দু। তাহলে মূল বিন্দুতে কেন্দ্র, তাহলে আমাদের বৃত্তটা এমন হবে। তাহলে ও যদি আমরা কেন্দ্র বলি তাহলে ওর স্থানাঙ্ক হলো 0 0। আর এই বৃত্তের উপরে আমরা যে কোনো একটা বিন্দু যদি P নিই, বৃত্তের উপরে একটা বিন্দু নিলাম P, যে কোনো একটা বিন্দু P অফ x y, P অফ আমরা নিলাম x y। P বিন্দু হতে আমরা এই x অক্ষের উপরে কি লিখলাম? PM লম্ব করলাম। তাহলে আমরা কি এখন দেখছি যে OM সমান, আর OP টা আমরা যোগ করে দিলাম, OP টা যোগ করে দিলাম। তাহলে OM সমান আমাদের কত আসছে? OM ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি x, P বিন্দুর ভুজ। আর y PM সমান আমরা পাচ্ছি কত? y। এখন যেহেতু কেন্দ্রটা মূল বিন্দুতে, আর যদি ব্যাসার্ধটা আমরা বলি a, কে যদি আমরা ব্যাসার্ধ বলি তাহলে OP সমান আমরা কি পাচ্ছি? a। যদি বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা a বলি তাহলে আমরা কি পাচ্ছি? OP সমান a। এখন এই ত্রিভুজ ক্ষেত্র OPMA অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমকোণী ত্রিভুজের সূত্রে
পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমরা কি পাচ্ছি OM স্কয়ার প্লাস PM স্কয়ার ইকুয়াল টু কত OP স্কয়ার তাহলে আমরা এখানে যদি মান বসাই OM সমান সমান বলে CX তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটাই আমাদের মূল বিন্দুগামী এই মূল বিন্দু কেন্দ্র এমন বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং যে বৃত্তের ব্যাসার্ধটা a এমন বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এখন আমরা যে আগে ছিলাম কি মূল বিন্দু কেন্দ্র এখন যদি মূল বিন্দু আমরা কেন্দ্র না দিয়ে h কে কেন্দ্র বিশিষ্ট এবং h কে কেন্দ্র বিশিষ্ট এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব h এটা হলো কেন্দ্র আর ব্যাসার্ধটা কি কেন্দ্র h কে আর ব্যাসার্ধ ইকুয়াল টু এমন বৃত্তের সমীকরণ আমরা এখন নির্ণয় করব তাহলে আমরা একটু দেখি যেহেতু বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না h কে তাহলে আমরা একটা চিত্র আঁকব h কে আমরা যদি এখানে বলি তাহলে আমাদের বৃত্তটা আমরা এঁকে ফেলি এরকম করে তাহলে কেন্দ্রটা হলো h কে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমরা p নিই একই ভাবে তাহলে এই বৃত্তের উপর একটা p বিন্দু নিলাম p অফ x y p বিন্দু হতে আমরা y এর উপরে pm আর কেন্দ্রটাকে আমরা c দ্বারা প্রকাশ করলাম তাহলে আর c বিন্দু হতে y এর উপরে cn এটা pm আর এটা cn লম্ব অন্তর করলাম এখন c বিন্দু হতে আমরা p m এর উপরে cq একটা লম্ব অন্তর করলাম cq আর এটা হলো মূল বিন্দু 0 0 তাহলে আমরা এখন এটা করব তাহলে এখান থেকে আমরা এবার আমরা cp টা যোগ করে দেব cp টা যোগ করে দেব তাহলে আমরা কি পাচ্ছি ON সমান সমান ON ইকুয়াল টু পাচ্ছি আমরা h তারপরে OM ইকুয়াল টু পাচ্ছি হলো OM ইকুয়াল টু x তাহলে mn ইকুয়াল টু পাচ্ছি আমরা x মাইনাস h ঠিক একইভাবে আমরা pm ইকুয়াল টু পাচ্ছি y cn ইকুয়াল টু পাচ্ছি k তাহলে pq সমান সমান আমরা পাচ্ছি pq সমান সমান পাচ্ছি y মাইনাস k কারণ cn ইকুয়াল টু হলো qn তাহলে আমরা সেটা পাচ্ছি তাহলে আমরা আবার mn যা cq তাই তাহলে cq ইকুয়াল টু আমরা বলতে পারি cq ইকুয়াল টু mn ইকুয়াল টু x মাইনাস h তো আমরা এই মানগুলো পেলাম এখন আমরা এই সমকোণী ত্রিভুজের আমরা এখন কি পাই সেটা দেখি এখন ত্রিভুজ CPQ এ CQ স্কয়ার প্লাস PQ স্কয়ার ইকুয়াল টু হলো CP স্কয়ার CQ স্কয়ার প্লাস CPQ স্কয়ার ইকুয়াল টু CP স্কয়ার তাহলে CQ ইকুয়াল টু আমরা একটু আগে বলেছি CQ ইকুয়াল টু হলো mn আর mn হলো x মাইনাস h তাহলে x মাইনাস h তার হোল স্কয়ার প্লাস PQ ইকুয়াল টু হলো y মাইনাস k তার হোল স্কয়ার ইকুয়াল টু হলো CP টাকে যদি আমরা এই হলো কেন্দ্র এটা যদি ব্যাসার্ধ বলি তাহলে কি CP ইকুয়াল টু a তাহলে a স্কয়ার
তাহলে আমরা কি বললাম যে এইচ কে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। এখন এই যে বৃত্তটা আমরা বৃত্তের সমীকরণটা আমরা পেয়েছি, এই বৃত্তের সমীকরণটাই আমরা একটু মডিফিকেশন করে দেখি যে কেমন আসে। তাহলে এটাকে আমরা ভেঙে দেই, x স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাকে যখন আমরা ভাঙছি তখন এটা পাচ্ছি। এখন h ইকুয়াল টু যদি আমরা মাইনাস g, k ইকুয়াল টু যদি মাইনাস f আর h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c ইকুয়াল a স্কয়ার ইকুয়াল টু যদি c ধরি তাহলে কেমন হয় দেখি। তাহলে আমরা এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার h ইকুয়াল টু বলছি যে মাইনাস g, তাহলে কি প্লাস 2gx প্লাস k ইকুয়াল টু মাইনাস f, তাহলে প্লাস 2ay প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু c যদি ধরি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা কি বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলি। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে আমাদের বৃত্তের কেন্দ্রটা কি? কেন্দ্রটা হলো যে আগে ছিল hk, তাহলে h এর জায়গায় আমি বসাইছি -g আর k এর জায়গায় বসাইছি -f, তাহলে -g -f হলো আমাদের এই বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ ছিল আমাদের কি? আমরা এখানে কি বসাইছি যে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু c, তাহলে আমাদের ছিল a। তাহলে আমরা h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c ইকুয়াল টু a স্কয়ার, তাহলে a ইকুয়াল টু আমরা কি পাচ্ছি রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c, এন্ড h মানে হলো মাইনাস g, তাহলে মাইনাস g স্কয়ার বলে g স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস c। তাহলে আমাদের ব্যাসার্ধ হলো g স্কয়ার রুট ওভার g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস c আর কেন্দ্র হলো -g -f। এখান থেকে আমরা এটা তৈরি করতে পারি। এখন আমরা একটা বৃত্তের একটা ব্যাসের দুই প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখি। তাহলে একটা বৃত্ত আমরা এখানে আঁকাই। এই বৃত্তটার একটা ব্যাস, এটা যদি একটা ব্যাস হয় তাহলে এর দুই প্রান্ত আমরা এটাকে a দিলাম, এটাকে b দিলাম, তাহলে এটাকে আমরা ধরলাম যে x1 y1 আর এটাকে বললাম x2 y2। এই দুটো বিন্দু আমাদের জানা আছে, আমাদের বার করতে হবে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের উপরে আমরা যে কোনো বিন্দু p নিই, p অফ x y, p থেকে আমরা a b আর b b যোগ করে দিই। তাহলে আমরা এখন দেখছি যে AP রেখার ঢাল, এই যে AB আমাদের রেখাটা আছে, এই AB রেখার ঢাল, AB রেখার ঢালটা কেমন আসছে? যে ঢাল নির্ণয়ের সূত্র, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি তাহলে আমরা ঢাল নির্ণয় করতে পারি কিভাবে? সরলরেখার যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কি হবে? এখানে y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1, এটা হলো আমাদের AB রেখার ঢাল। ঠিক একইভাবে BB রেখার ঢাল আমরা বার করি। BB রেখার
ঢাল সমান সমান হবে y - y2 ডিভাইড বাই x - x2। এখন যেহেতু একই বৃত্তচাপের উপরে অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এটা ব্যাস, এটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এখানে কোণটা কত 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কি হয়, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু হয় তাহলে এটা এটার উপরে লম্ব, এবি আর বিবি পরস্পরের উপরে লম্ব। তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা এখানে আমরা কি জানি ঢাল দ্বয়ের গুণফল। তাহলে এই রেখা এবং এই রেখা আমাদের কি করছে, পরস্পর লম্ব। তাহলে দুইটি রেখা পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও যে তাদের ঢাল দ্বয়ের গুণফল হলো -1। তাহলে এই এবি রেখা এবং বিবি রেখা যেহেতু পরস্পর লম্ব, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল =-1। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি, প্রশ্ন মতে আমরা পাচ্ছি y - y1 ডিভাইড বাই x - x1 ইনটু y - y2 ডিভাইড বাই x - x2 ইকুয়াল টু হলো -1, ইকুয়াল টু হলো -1। তাহলে আমরা এখন দেখতে পারি এখানে কেমন আসে, যে y - y1 ইনটু y - y2 ইকুয়াল টু ক্রস গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, -x - x1 ইনটু x - x2। তাহলে আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি একটি বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় জানি, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা এভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই বৃত্তের সমীকরণ, একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমরা সরলরেখাটাকে আমরা যদি f অফ সরলরেখাটাকে যদি আমরা f অফ xy ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করি, যে একটা সরলরেখার সমীকরণ, যেমন সেখানে চলক থাকে xy, যেমন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা। তাহলে এখানে চলক দুটো আছে, তাহলে আমরা সেজন্য f অফ xy ইকুয়াল টু 0 দিয়েছি। তাহলে একটা সরলরেখা সমীকরণ যদি এরকম হয়, আর একটা বৃত্তের সমীকরণ যদি আমরা পাই g অফ xy ইকুয়াল টু 0, তাহলে একটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখা এবং এই বৃত্তের ছেদবিন্দুগামী, যেমন আমরা একটু চিত্র দিয়ে দেখাই, যে এরকম যদি হয়, সাপোজ একটা সরলরেখা একটা বৃত্ত, এদের ছেদবিন্দু দিয়ে যাবে, এদের ছেদবিন্দু দিয়ে যাবে এমন সরলরেখার সমীকরণ, এমন বৃত্তের সমীকরণ। তাহলে এদের ছেদবিন্দু দিয়ে যাবে এমন বৃত্তের সমীকরণ আমরা নির্ণয়, সেই ছেদবিন্দুটা দিয়ে যাবে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সেই বৃত্তের সমীকরণটা হলো কেমন, সেই বৃত্তের সমীকরণটা হলো যে f অফ তাহলে সেই বৃত্তের সমীকরণ, এটাকে বলেছি সরলরেখা, এটাকে বলেছি বৃত্ত। তাহলে আমাদের কি হবে, g অফ xy প্লাস k ইনটু f অফ xy ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা হলো সরলরেখা, আর এটা হলো বৃত্ত। যদি এমন হয় তাহলে কি বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা সরলরেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। যদি তিনটা বিন্দু দিয়ে যায়, তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হলো যে x - x1, তিনটা বিন্দু x1 y1 x2 y2 ও x3 y3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ।
x minus x1 x into x minus x2 plus y minus y1 into y minus y2 তাহলে y minus y1 into y minus y2 divided by x3 minus x1 x3 minus x1 into x3 minus x2 plus y3 minus y1 y3 minus y1 into y3 minus y2 এটা equal x minus x1 x minus x1 into y minus y1 plus তাহলে মাইনাস কি হবে মাইনাস y minus y1 into x1 minus x2 x1 minus কি x2 তাহলে একটু বলেছে x তাহলে আমরা এখন কি ডিভাইড বাই কি পাচ্ছি ডিভাইড বাই হলো x3 minus x1 x3 minus x1 into y1 minus y2 minus y3 minus y1 into x1 minus x2 x1 minus x2 তো এভাবে আমরা সূত্রটা পেতে পারি যে তিনটা বিন্দু দিয়ে তিনটা x1 y1 x2 y2 x3 y3 বিন্দু দ্বয় বৃত্তের সমীকরণ আমরা এটা পাই এই সূত্রটা দিয়েছে সে হলো আজিজুর রহমান খলিফা আজিজুর রহমান এই সূত্র খলিফা এই সূত্রটা আমাদের তিনি এই সূত্রটা তৈরি করেছেন তাই তার নাম অনুসারে এটা বলা হয় এ আর খলিফা নামে এই সূত্রটাকে সূচিত করা হয় তো এখন আমরা বৃত্তের আরো কিছু আলোচনা নেই যদি g = 0 হয় আমরা একটু আগে দেখি যে x² + y² = 2gx + 2fy + c = 0 এই বৃত্তের সমীকরণ আমরা এটা নির্ণয় করেছি যদি g = 0 হয় তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ 0 তাহলে কি হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজটা 0 হবে যদি g 0 হয় তাহলে আমাদের -g - f কেন্দ্রটা ছিল যদি g যদি 0 হয় তাহলে কি ভুজ 0 হয়ে যাবে কেন্দ্রে আর যদি f 0 হয় তাহলে কেন্দ্রের কোটি 0 হবে অর্থাৎ কি তখন যদি g 0 হয় তখন কি বৃত্তের কেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত হবে আর যদি f 0 হয় তাহলে বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে x অক্ষের উপরে আর যদি c 0 হয় তাহলে মূলবিন্দু দিয়ে যাবে বৃত্তটা কোথা দিয়ে যাবে মূলবিন্দু দিয়ে যাবে এবার আমরা আসি যে আমরা একটু আগে দেখেছি g² + x² - c এটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলছি তো বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রের কোণের পরিমাণ হবে যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটা আমি একটা বৃত্ত দিই এই বৃত্তটা যদি আমাদের x অক্ষকে স্পর্শ করে তাহলে কি কেন্দ্র এই কেন্দ্র আর এটা কি এটা হলো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আর কেন্দ্রের কোণের পরিমাণ সমান হয়ে যাবে আর যদি সেটা y অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের পরিমাণের সমান হবে আর যদি সেটা কি করে এর x উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি কেন্দ্রের কোণে ব্যাসার্ধ = কেন্দ্রের
কোটির পরমাণু ইকুয়াল টু কেন্দ্রের ভুজের পরমাণু, তাহলে আমরা সেটা উভয় এককে স্পর্শ করবে। বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, এই বৃত্তটা দ্বারা অক্ষদ্বয় কতটুকু অংশ খণ্ডন করে তা আমরা নির্ণয় করব। তাহলে আগে দেখি আমরা একটা বৃত্ত চিত্র দিয়ে আমরা একটা অংশ আগে দেখি x অক্ষের খণ্ডিত অংশটা বার করি। যদি আমরা এটাকে a আর এটাকে b বলি এবং এটার স্থানাঙ্ক আমরা যদি দিই, যে তাহলে কি হবে, এটা x1 0, এটা হলো x2 0। এটা মূল বিন্দু। তাহলে আমরা একটু বলি যে এই বৃত্তটা x অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করেছে। যেহেতু x অক্ষের উপরে এই বৃত্তের কোটি শূন্য, সেহেতু বিন্দু দুটির স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি যে x1 0 আর একটা y1 0। এখন এই বৃত্তটা যেহেতু x অক্ষের দুটি বিন্দুতে যদি ছেদ করে তাহলে y শূন্য, y শূন্য অর্থাৎ কি y এর মান শূন্য বসালে x² প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0 আমরা পাচ্ছি। এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। এখন এইটা একটা দ্বিঘাত সমীকরণ, x এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে x এর দ্বিঘাত সমীকরণ যেহেতু এর দুইটা মূল থাকবে, তাহলে আমরা একটা মূল বললাম x1 আর একটাকে বললাম x2। এই দুটোকে আমরা ওই সমীকরণের দুইটা মূল হিসেবে নিলাম। তাহলে এখন যে মূলদ্বয়ের যোগফল, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু কি হবে, মাইনাস b বাই a। এখানে হলো মাইনাস b বাই a বলতে মাইনাস b bx, তাহলে মাইনাস 2g ডিভাইড বাই এর মান হলো এখানে 1, x স্কয়ারের সহগ, তাহলে মাইনাস 2g পাচ্ছি আমরা। আর মূলদ্বয়ের গুণফল c বাই a, c হলো এখানে c বিজয় আর a এখানে x স্কয়ারের সহগ 1, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের যে খণ্ডিত অংশ ছিল, খণ্ডিত অংশটা কি, x অক্ষের খণ্ডিত অংশ হলো ab। তাহলে ab ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ab ইকুয়াল টু হচ্ছে ob মাইনাস oa, ob মাইনাস oa, আর ob ইকুয়াল টু হলো x2 মাইনাস x1, x2 মাইনাস x1। এখন এটাকে আমরা রুট ওভার করে দিলাম, তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এখন আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা করলাম কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র। তাহলে আমরা এই মানটা যেহেতু জানি, এই মানটা জানি কত, মাইনাস 2g। তাহলে সেটাকে আমরা যদি বসাই তাহলে ওটা আবার কি হচ্ছে 4g স্কয়ার মাইনাস ওটা হলো c, তাহলে 4c। তাহলে যদি আমরা এখান থেকে 4 কমন নিয়ে রুটের বাইরে নিয়ে নেই তাহলে কি পাচ্ছি, 2√g স্কয়ার মাইনাস c। তাহলে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমরা পেলাম 2√g স্কয়ার মাইনাস c। একই ভাবে আমরা যদি y অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষ যদি এভাবে দিয়ে আমরা খণ্ডন করি, এভাবে দিয়ে যদি খণ্ডন করি তাহলে y অক্ষের খণ্ডিত অংশ আমরা পাবো কি, 2√m স্কয়ার মাইনাস c। এখন একটা বিন্দু, একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান। যদি এটা একটা বৃত্ত হয়, এখন একটা বিন্দু এই বৃত্তের ভিতরে অবস্থিত হবে না বৃত্তের উপরে অবস্থিত না বৃত্তের বাইরে অবস্থিত, সেটা নির্ণয় করার জন্য আমরা ওই বিন্দুটা দ্বারা ওই বৃত্তের বাম পক্ষকে সিদ্ধ করব। যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে, যদি ইকুয়াল 0 আসে তাহলে আমরা কি বলবো, যে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। আর যদি ধনাত্মক আসে তাহলে বলবো যে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। যেমন আমাদের এখানে একটা সমীকরণ আমরা লিখি, x² + y² = a²। তো আমাদের এটাকে আগে বাম
সাইড করে নিতে হবে, এরকম করে ডান সাইডকে 0 করে নিতে হবে, মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এইবার আমাদের এখানে যদি আমরা ওই বিন্দুটা, যদি আমাদের x1 y1 বিন্দুটা আমরা জাস্টিফাই করতে যাই, যে x1 y1 বিন্দুটা আমাদের কোথায় অবস্থিত, তাহলে x1 y1 বিন্দুটা আমাদের এই বৃত্তের এই যে সমীকরণে কি করতে হবে, বাম সাইডে আমাদের বসাতে হবে। বাম পক্ষে বসানোর পরে যদি আমরা ঋণাত্মক মান পাই তাহলে বলবো যে ভিতরে অবস্থিত, যদি ইকুয়াল 0 পাই তাহলে বলবো উপরে অবস্থিত, আর যদি গ্রেটার দ্যান 0 পাই তাহলে বলবো যে আমরা বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক একইভাবে মূলবিন্দু দ্বন্দ্ব বৃত্তের ক্ষেত্রেও মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে যা, আবার সাধারণ বৃত্তের ক্ষেত্রেও আমরা একইভাবে এটা নির্ণয় করতে, বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারি। দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার সময়, দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে আমরা দেখি যে একটা বৃত্ত আর একটা বৃত্ত যদি এরকম করে থেকে স্পর্শ করে, তাহলে আমরা স্পর্শ ক্ষেত্রে আমরা দেখছি যে ওই একটা স্পর্শ করছে, আবার এমন করে তো স্পর্শ করতে পারে, একটা বৃত্ত একটা। তাহলে আমরা দেখছি যে স্পর্শ ক্ষেত্রে আমরা বইয়ে স্পর্শ দেখতে পাই, আবার অন্তঃস্পর্শ দেখতে পাই। যদি বইয়ে স্পর্শ করে তাহলে কি হবে, এটা আমাদের একটা কেন্দ্র, এটা যদি আমাদের C1 দেই, এটাকে আমরা যদি C2 বলি, এখানে আমরা এটাকে বললাম যে C1, এটা হলো C2। তাহলে আমরা একটু খেয়াল করি যে, আর এটাকে বললাম যে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা A1 দ্বারা বললাম, আর এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা কি বললাম, A2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 ইকুয়াল টু কি হবে, A1 প্লাস A2। আর এইখানে এসে আমরা যদি একই ভাবে দেখি, তাহলে এটা হলো এই কেন্দ্র আর এটা হলো এই, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের একটা, এটা A1 আর এটা হলো কি A2। তাহলে আমাদের দেখতে হবে যে C1 C2 ইকুয়াল টু কত, ব্যাসার্ধদ্বয়ের অন্তর C2 মাইনাস C1 বা C1 মাইনাস C2 অবশ্যই পরমাণু হবে, তাদের দূরত্ব যেহেতু যে ব্যাসার্ধদ্বয় A মাইনাস A। তাহলে আমরা কি বলছি, এটা কি হয়ে গেল, এটাকে A2। তাহলে আমাদের দূরত্ব আমরা পেয়ে গেলাম যে যদি বই স্পর্শ করে তাহলে কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। তো এভাবে আমরা স্পর্শ করলে দুইটা সূত্র আমরা বের করতে পারি। এখন আমরা যতগুলা সূত্র আলোচনা করলাম, আমি জাস্ট একটা দুইটা অঙ্ক একটু করব সমাধান ছোট ছোট। তাহলে আমরা দেখি যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র কত 1 2, আর ব্যাসার্ধ দেওয়া আছে 3, বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে 1 2 কেন্দ্র বিশিষ্ট ও 3 ব্যাসার্ধ সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা আমাদের সমস্যা দিয়ে দিচ্ছে যে বলছে যে 1 2 কেন্দ্র বিশিষ্ট ও 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো যদি এরকম করে আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্রে জানি কি, কেন্দ্র H কি কেন্দ্র বিশিষ্ট এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানি x - a তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমাদের এখানে ছিল h আর k কেন্দ্র, তাহলে আমাদের h এর জায়গায় এটাকে দেওয়া আছে h আর এটা দেওয়া আছে কি, h এর জায়গায় 1 আর k এর জায়গায় 2, আর ব্যাসার্ধ ছিল কি a, তাহলে এর জায়গায় আমাদের কত দেওয়া আছে 3। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করা একেবারে ইজি। তাহলে x - 1 তার হোল স্কয়ার প্লাস y - 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটাই আমাদের आंसर হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আরো একটি সমাধান দেখি। একটা ইকুয়েশন আমাদের আমরা এখানে লিখে ফেলাই, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস
3x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0 বলছে যে এই বৃত্তের সমীকরণ একটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এর কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমাদের কোথায় যেতে হবে? আমাদের আগে চিন্তা করতে হবে যে x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা এভাবে যদি আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি বলতে পারবো যে h কে হলো কেন্দ্র। আবার আমরা যদি ওভাবে না নির্ণয় করি তাহলে আমাদের আদর্শ সমীকরণ ছিল যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কেন্দ্র জানি -g - a আর ব্যাসার্ধ হলো √g স্কয়ার প্লাস f স্কয়ার - c। তো আমরা ওইভাবে যেতে পারি, যেহেতু এটা সাধারণ সমীকরণের মধ্যে দেওয়া আছে তাহলে আমরা ওইভাবে যাই। তাহলে আমাদের অবশ্যই এই প্রবলেমটাকে আগে লিখতে হবে। লেখার পরে দেখো x এবং x স্কয়ার এবং y স্কয়ার এর সহগ আমাদের কি করতে হবে? 1 করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, আমি একটু সাজিয়ে লিখি, প্লাস এখানে -3/4 ইনটু 2 দিলাম x। আগে আমরা দুই দ্বারা ভাগ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2x প্লাস y/2 প্লাস হাফ ইকুয়াল টু 0। 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম। এখন আমরা একটু সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g x plus 2x y plus c। এটা এই আমরা সমীকরণটাকে এভাবে তৈরি করে নিলাম। নিয়ে এটাকে আমরা কি করছি, এটাকে যদি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি তাহলে আমরা g ইকুয়াল টু কি পাচ্ছি? g ইকুয়াল টু পাচ্ছি -3/4 আর f ইকুয়াল টু পাচ্ছি হলো 1/4 আর c ইকুয়াল টু পাচ্ছি হলো 1/2। তাহলে g ইকুয়াল টু -3/4, f ইকুয়াল টু 1/4 আর c ইকুয়াল টু হলো 1/2। তাহলে এটা আমাদের কি এই মানগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের বৃত্তের সমীকরণে আমাদের কেন্দ্র ছিল -g - f। তাহলে এই বৃত্তের কেন্দ্রে আমরা কত পাচ্ছি? যে -g। তাহলে এখানে কি হবে? 3/4 আর মাইনাস এখানে 1/4। তাহলে কেন্দ্র হলো কেন্দ্র আমরা পেয়ে গেলাম। আর ব্যাসার্ধ হলো √g স্কয়ার এটা স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c মানে এখানে হলো হাফ। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? √, তাহলে 1/2 এটা আমরা পেলাম। তাহলে এভাবে আমরা একটা বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে বৃত্তের উপরে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা বৃত্তের বাকি
আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।